আচ্ছা, চলুন সোজাসুজি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা রীতিমতো চমকে দেওয়ার মতো। নেপালে ঘটে যাওয়া এক অভাবনীয় রাজনৈতিক পালাবদলের গল্প এটি। সোশ্যাল মিডিয়ায় হয়তো এর মধ্যেই অনেক খবর চোখে পড়েছে, কিন্তু আজ আমরা খবরের ভেতরের আসল চিত্রটা দেখার চেষ্টা করব। প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ঠিক কতটা তফাৎ, সেটাই আজ আমাদের মূল ফোকাস। একবার ভেবে দেখুন তো, একটা আস্ত দেশের হাল ধরেছেন মাত্র ৩৫ বছর বয়সী একজন র্যাপার, যিনি এখন দেশের প্রধানমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী কে জানেন? একজন ডিজে। শুনলে মনে হয় যেন আধুনিক কোনো রাজনৈতিক রূপকথা, তাই না? ইন্টারনেটে এই জেনজি সরকার তো রাতারাতি ভাইরাল, কিন্তু আমাদের সোর্সগুলো একটু গভীরে গিয়ে দেখাচ্ছে এই তারুণ্য আর আকর্ষণীয় পিআর ক্যাম্পেনের আড়ালে লুকিয়ে আছে বেশ জটিল এক ভূ রাজনৈতিক টানাপোড়েন। তো এটা কি সত্যি কোনো পলিটিক্যাল মিরাকল, নাকি নেপথ্যে আরও অনেক গল্প বাকি? আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত ৫টি বিষয় কভার করব। জেনজি বিপ্লব, সরকারের ব্যাপক সংস্কারমূলক এজেন্ডা, পরিবর্তনশীল ভারত-নেপাল সম্পর্ক, ঐতিহাসিক সীমান্ত বিবাদ এবং সবশেষে দলের ভেতরের কিছু ফাটল। তো শুরু করা যাক প্রথম পর্ব, দ্য জেনজি রেভলিউশন, অর্থাৎ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির উত্থান। নেপালে বছরের পর বছর ধরে অনেক জোট সরকার এসেছে গেছে, কিন্তু সিস্টেম সেই আগের মতোই রয়ে গিয়েছিল। এই জমে থাকা হতাশা থেকেই কিন্তু জন্ম নিয়েছে এই জেনজি বিপ্লব। সোর্স বলছে ২০২৫ সালের সেপ্টেম্বরে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিক্ষোভ থেকেই এই নতুন সরকারের বীজ বোনা হয়েছিল। সেই বিক্ষোভে ৭৬ জন মানুষ প্রাণ হারান, আর সেই রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়েই তরুণদের নেতৃত্বে উঠে আসে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল এই সংখ্যাটা ১৮২। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ২৭৫টি আসনের মধ্যে একেবারে ১৮২টি আসন জিতে এক বিশাল ম্যান্ডেট অর্জন করে নেয়। ভাবা যায়, ১৯৫৯ সালের পর থেকে নেপালের ইতিহাসে যে কোনো একক দলের জন্য এটাই সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা। আর এই ঐতিহাসিক বিজয়ের নেতৃত্বে ছিলেন ওই ৩৫ বছর বয়সী বালেন শাহ। এই বিশাল জনসমর্থনই আসলে বুঝিয়ে দেয় যে মানুষ পরিবর্তনের জন্য কতটা মরিয়া ছিল। দ্বিতীয় অংশে আমরা দেখব তাদের দ্য সুইপিং রিফর্ম এজেন্ডা, বা দেশ বদলানোর ১০০ দফা কর্মসূচি। ক্ষমতায় আসার পর তারা যে গতিতে কাজ শুরু করেছে সেটা সত্যিই অবিশ্বাস্য। শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়েই তারা এই ১০০ দফা শাসনতান্ত্রিক সংস্কারের এজেন্ডা ঘোষণা করে বসে। শুধু তাই নয়, প্রতিটি কাজের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম আর নির্দিষ্ট ডেডলাইনও বেঁধে দেওয়া হয়। সাধারণ মানুষের জন্য খোলা হয় একটা পাবলিক ট্র্যাকিং ওয়েবসাইট, যেখানে যে কেউ দেখতে পারে সরকারের প্রতিশ্রুতি কতটুকু পূরণ হলো। নেপালের মতো একটা দেশে যেখানে আগে জবাবদিহিতার বেশ অভাব ছিল, সেখানে এটা ছিল এক বিশাল বড় চমক। এই ১০০ দফা এজেন্ডায় বেশ কিছু দারুণ ব্যাপার রয়েছে। যেমন ধরুন, তারা ফেডারেল বা কেন্দ্রীয় মন্ত্রণালয়ের সংখ্যা ২৪ থেকে কমিয়ে সরাসরি ১৭তে নামিয়ে আনে। ভিআইপিদের জন্য রাস্তায় ট্রাফিক আটকে রাখা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়। বাচ্চাদের কথা ভেবে ৫ম শ্রেণী পর্যন্ত স্কুলের সব অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়। এছাড়া গরিব মানুষের জন্য বেসরকারি হাসপাতালে ১০% বেড একেবারে ফ্রি করে দেওয়া হয়। আর ইকোনমিতে ক্যাশ ফ্লো ঠিক রাখতে প্রতি ১৫ দিন অন্তর বেতন দেওয়ার এক নতুন নিয়ম চালু করা হয়। বুঝতেই পারছেন, ইন্টারনেটে এই অভাবনীয় জনকল্যাণমুখী পলিসিগুলো কেন এতটা প্রশংসিত হয়েছিল। তবে শুধু পলিসি রিফর্ম নয়, আইনি দিক থেকেও তারা রীতিমতো ঝড় তুলেছে। সরকার ক্ষমতায় এসেই সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করে, কারণ তার আমলেই ওই যে বিক্ষোভে ৭৬ জনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে আরেক সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা এবং তার স্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এমনকি তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়াও শুরু হয়। নেপালের ইতিহাসে দুজন সাবেক প্রধানমন্ত্রী আর মন্ত্রীদের বিরুদ্ধে এমন কড়া আইনি ব্যবস্থা নেওয়ার ঘটনা আগে সত্যি কেউ কখনো দেখেনি। এবার আসি তৃতীয় অংশে, শিফটিং ইন্ডিয়া নেপাল রিলেশনস, বা ভূ রাজনৈতিক পটপরিবর্তন। দেশের ভেতরে যখন এই সরকারের এত জয়জয়কার, তখন সোর্সগুলো বলছে আন্তর্জাতিক আঙিনায় কিন্তু অন্যরকম একটা ছবি ফুটে উঠছে। বিশেষ করে ভারত আর নেপালের সম্পর্কে বেশ বড়সড় একটা ভূ রাজনৈতিক শিফট দেখা যাচ্ছে। এই জনপ্রিয় অভ্যন্তরীণ নীতিগুলোর আড়ালে একটা অ্যান্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী সেন্টিমেন্ট ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে। আমরা যদি একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই তথ্যগুলো অ্যানালাইজ করি, তাহলে দেখব এখানে নতুন একটা মেরুকরণ তৈরি হচ্ছে। এই মেরুকরণটা বোঝার জন্য প্রধানমন্ত্রী বালেন শাহের কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ খেয়াল করা দরকার। সোর্সের তথ্য অনুযায়ী তিনি তার অফিসে গ্রেটার নেপালের একটি ম্যাপ ঝুলিয়েছিলেন, যেখানে ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।
এছাড়া আদিপুরুষ সিনেমায় সীতাকে ভারতের মেয়ে হিসেবে দেখানোর প্রতিবাদে তিনি ভারতীয় সিনেমা ব্যান করার হুমকিও দিয়েছিলেন। আর সোশ্যাল মিডিয়ায় তার একটা বেশ বিতর্কিত পুরনো টুইট, যেটা পরে ডিলিট করা হয়, সেটাও ভারত নেপাল সম্পর্কের ক্ষেত্রে তার একটা আদর্শিক অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু এসছে খুবই ছোট একটা জায়গায়, মাত্র ৬৩ টাকার একটা নিয়মে। ভারতের সাথে নেপালের একটা পুরনো নিয়ম ছিল যে ভারত থেকে ৬৩ রুপির বেশি দামের কোনো জিনিস আনলে তার উপর কাস্টম ডিউটি বা শুল্ক দিতে হবে। সত্যি বলতে এটা আগে কখনো সেভাবে মানা হয়নি, কিন্তু এই নতুন সরকার হঠাৎ করেই একদম কোনো আগাম নোটিশ ছাড়াই সশস্ত্র পুলিশ আর লাউডস্পিকার নামিয়ে এই নিয়ম খুব কড়াকড়িভাবে প্রয়োগ করতে শুরু করে। অবস্থা এমন যে এখন এক প্যাকেট চিপস বা কোল্ড ড্রিঙ্কস আনলেও কাস্টম ডিউটি দাবি করা হচ্ছে। সাধারণ মানুষের আসলে কি অবস্থা সেটা এই একটা কথাতেই পরিষ্কার। যদি ৬৩ টাকার ওপরে ট্যাক্স বসে, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? জামাকাপড়, ওষুধ বা নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর ৫ থেকে ৮০% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। এর ফলে নেপালের সাধারণ মানুষ, বিশেষ করে মাদেশ-প্রদেশের বাসিন্দারা এবং সীমান্তের ছোট ব্যবসায়ীরা রীতিমতো দিশেহারা। একটা নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান ধরে রাখতে গিয়ে সাধারণ মানুষ কিভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা তারই একটা জ্বলজ্জন্ত উদাহরণ। আর নিউটনের থার্ড ল তো সবারই জানা, প্রত্যেক অ্যাকশনেরই একটা রিয়াকশন থাকে। গ্রাউন্ড লেভেলে এর ইম্প্যাক্ট ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। ভারতীয় সীমান্তের পেট্রোল পাম্পগুলো বলতে গেলে আনঅফিশিয়ালি নেপালি গাড়িগুলোতে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের মাথায় রাখতে হবে, নেপাল চারদিক থেকে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত একটা দেশ। জ্বালানির জন্য তারা পুরোপুরি ভারতের ওপর নির্ভরশীল। এই উত্তেজনা যদি আরও বাড়তে থাকে, তাহলে ২০১৫ সালে নেপালে যে ভয়াবহ ফুয়েল ক্রাইসিস হয়েছিল, যেখানে স্কুল, ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক সেরকম একটা পরিস্থিতির ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। এবার আমরা প্রবেশ করছি চতুর্থ অংশে, দ্য হিস্টোরিক বাউন্ডারি ডিসপিউট বা ঐতিহাসিক সীমান্ত বিবাদ। নতুন সরকার সম্প্রতি কৈলাস মানসরোবর যাত্রাকে আটকে দেওয়ার কথা বলেছে, যার ফলে দুই দেশের মধ্যে টেরিটোরিয়াল টেনশন বা ভূখণ্ডগত উত্তেজনা আরও বেড়ে গেছে। কিন্তু এই ঝামেলার শুরুটা আসলে কোথায়? চলুন ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসি। এই বিবাদের ঐতিহাসিক শেকড় লুকিয়ে আছে সেই ১৮১৬ সালের সুগৌলি চুক্তিতে। নেপাল সাম্রাজ্য আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হওয়া ওই চুক্তিতে বলা হয়েছিল যে কালী নদী হবে নেপালের পশ্চিম সীমানা। ২ শতাব্দীরও বেশি পুরনো এই কলোনিয়াল চুক্তিটাই আসলে আজকের এই সীমান্ত বিবাদের মূল জায়গা। তবে মজার ব্যাপার হলো, সমস্যাটা ওই চুক্তিতে নয়, সমস্যাটা হলো এই নদীর উৎপত্তিস্থলটা ঠিক কোথায় সেটা নিয়ে। মূল গণ্ডগোলটা বেঁধেছে জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক ব্যাখ্যা নিয়ে। নেপালের দাবি হচ্ছে পুরনো ম্যাপ অনুযায়ী কালী নদীর উৎপত্তিস্থল হিমালয়ের ওপরের লিম্পিয়াধুরা, আর এই দাবিটা মেনে নিলে কালাপানি এবং লিপুলেখ সরাসরি নেপালের ভেতরে পড়ে যায়। অন্যদিকে ভারতের দাবি হল নদীর আসল উৎস হল কালাপানির কাছের একটা ছোট উপনদী, যার মানে দাঁড়ায় ওই ৩৫ বর্গ কিলোমিটারের বিতর্কিত এলাকাটি ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার অংশ। পুরনো মানচিত্রের এই কনফিউশনটাই আসলে আজকের দিনে কৈলাস যাত্রা ব্লক করার হুমকির পেছনের মূল কারণ। চলে এলাম আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, ইন্টারনাল ক্র্যাকস অর্থাৎ হানিমুন পিরিয়ডের সমাপ্তি। এতক্ষণ আমরা সরকারের ব্যাপক জনপ্রিয় সব পলিসি আর আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু পর্দার আড়ালে দেশের ভেতরে ঠিক কী চলছে, এই যে ভাইরাল আর নিখুঁত একটা ইমেজ, তার নিচে ইতিমধ্যে কিন্তু ফাটল ধরতে শুরু করেছে। মনে হচ্ছে সরকারের শুরুর দিকের সে ম্যাজিক্যাল সময়টা ফুরিয়ে আসছে। এখানে একটা চরম আয়রনি বা বৈপরীত্য বেশ চোখে পড়ার মতো। ভাবুন তো, যে জেনজি বা তরুণ ছাত্র আন্দোলনের হাত ধরে এই সরকার ক্ষমতায় এলো, এখন সেই সরকারই পুলিশ পাঠিয়ে কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদগুলো ভেঙে দিচ্ছে, রাজনীতি নিষিদ্ধ করছে। এর প্রতিবাদে নেপালের ১৪টি ছাত্র সংগঠন এক হয়ে রাস্তায় নেমেছে। ছাত্রদের একটাই কথা, যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে তারা বালেন শাহদের ক্ষমতায় বসালো, এখন সেখানেই তাদের ব্যান করাটা রীতিমতো ভণ্ডামি। এই ছোট্ট টাইমলাইনটা একটু খেয়াল করলেই ভেতরের ফাটলগুলো একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম দিন ডিজে সুদান গুরুং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন আর বললেন দুর্নীতি একদম সমূলে উপরে ফেলবেন। ঠিক ২৬তম দিন দীপক ভট্টা নামের একজনের সাথে মানি লন্ডারিংয়ের অভিযোগে তাকেই কিনা পদত্যাগ করতে হলো। আর প্রথম মাস পেরোতে না পেরোতেই স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতার স্বজনপ্রীতির কেলেঙ্কারির মাঝখানে শ্রমমন্ত্রীকে ক্যাবিনেট থেকে রীতিমতো বের করে দেওয়া হলো। একটা অ্যান্টি করাপশন সরকারের প্রথম ১ মাসের মধ্যেই দুজন মন্ত্রীকে এভাবে সরিয়ে দেওয়ার ঘটনা তাদের অভ্যন্তরীণ ফাটলগুলোকে একেবারে সবার সামনে নিয়ে এসেছে। তো সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল পিআর ক্যাম্পেনের জৌলুস যখন ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে, আর অন্যদিকে জটিল ভূরাজনীতি ও অভ্যন্তরীণ স্ক্যান্ডালগুলো একে একে সামনে আসছে, তখন সত্যিই একটা বড় প্রশ্ন থেকেই যায়।
নেপালের এই জেনজি পলিটিক্যাল এক্সপেরিমেন্ট কি ভবিষ্যতের আধুনিক সরকার চালানোর জন্য একটা দারুণ ব্লুপ্রিন্ট হয়ে থাকবে, নাকি এটা একটা সতর্কবার্তা হয়ে রয়ে যাবে যে শুধু সোশ্যাল মিডিয়ার চমক দিয়ে লম্বা দূরের শাসন আসলে সম্ভব নয়? এই ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকে আমাদের সবারই কড়া নজর রাখতে হবে। তো আপনাদের কি মনে হয়, ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে?